বোঝো না তো কোনোভাবে কত ভালোবাসি, বোঝো না তো কোনোভাবে কত ভালোবাসি। আসসালামু আলাইকুম দর্শক, ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এমন একজন সঙ্গীত শিল্পী যার সঙ্গীত চর্চার মাধ্যমে তিনি পৌঁছে গেছেন উচ্চতর স্তরে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনির চৌধুরী। তার সঙ্গে আড্ডা হবে, কথা হবে, গান শুনবো আমরা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে পেয়ে আমরা আরো ভালো আছি। আমার খুব ভালো লাগছে, ভিউজ বাংলা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, এজন্য ভিউজ বাংলাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা যদি প্রথম প্রশ্নে চলে যাই আপনার সাথে গল্পের শুরুতে, তাহলে প্রথম প্রশ্নটি করতে চাই, ভোলা থেকে শুরু করে আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মঞ্চে আপনি গান পরিবেশনা করছেন, তো এই সঙ্গীত যাত্রার শুরুর গল্পটা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমার স্মৃতির রোমন্থনের জায়গায় নিয়ে গেলেন। ভোলা আমার জন্মস্থান, ভোলা সদরে আমার বাসা। তো ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় একটা দ্বীপ, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আমরা। আমাদের নদীপথ ছাড়া আমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তো সেই রকম এটাকে অজপাড়াগাই বলা যায়, সেরকম একটি জায়গায় আমার জন্ম হয়েছে। এবং এটা আসলে নৈসর্গিক সৌন্দর্যের একটা লীলাভূমি। এটা আসলে যারা ভোলায় না গিয়েছেন তারা বুঝবেন না বিষয়টা। তো সেই দিক থেকে আমি সৌভাগ্যবান। আমি অতি ক্ষুদ্র একজন গান প্রিয় মানুষ, গান ভালোবাসি, এটাই আমার পরিচয়। তো শুরুটা আমার খুব মানে কি বলবো, যে ভালো লাগার মধ্যে দিয়ে শুরু হয়েছে। তখন 80-র দশকের শুরুর দিকে রেডিওর প্রচলন খুব, প্রতি ঘরে ঘরে রেডিও এবং উচ্চস্বরে গান বাজাতো। তো সেই রকম গান শুনে আমার গানের প্রতি ভালোবাসা জন্মে। এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, আমার ফ্যামিলির আমার ভাই বোন বেশ কয়েকজন গান গেতেন, বাট আমি যেভাবে গানের মধ্যে এসেছি তারা সেইভাবে গানের মধ্যে আসেননি। তারাও খুব ভালো কণ্ঠের অধিকারী ছিলেন। আমার বড় বোন ছিলেন, আমার বড় ভাই ছিলেন, তারপরে আমার ইমিডিয়েট ভাই, আমার সেজো ভাই, এরা খুব, আমার ছোট আপা, এরা গান প্রিয় এবং গান গেতেনও। তো ওই বাসায় ওই রকম গানের একটা আবহ ছিল যে রেডিওতে গান শোনা। এরপরে আবার 2-in-1, আমার বড় ভাই 2-in-1 কিনে ক্যাসেট, তখন তো ক্যাসেটের জন্ম, প্রচলন ছিল। তো প্রচুর ক্যাসেট, ওপার বাংলার, বিশেষ করে মান্না দে, শ্যামল মিত্র, সতীনাথ, তারপরে মেহেদি হাসানের গজল, গোলাম আলী জির গজল, এগুলো, লতাজির গজল, শামসাদ বেগম, এদের গান প্রচুর আমাদের ভাষায় ক্যাসেট আসতো। তো ওই ক্যাসেটে এই গানগুলো শুনতাম। তো একদিন এরকম বাসার মধ্যে গান শুনে শুনে রেডিও বাজতেছিল, আমাদের বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সদ্য রুনা আপার একটি গান বাজছিল। ওনার এই গানটি শুনে শুনে আমি ওনার এই গানটা গেয়ে ফেললাম। গানটা হলো একা একা কেন ভালো লাগে না। এই গানটা আমার খুব, মানে কয়েকদিন শুনে শুনে এই গানটার আমি গেয়ে ফেললাম। তো আমার ভাই বোন ওনারা শুনলেন, শুনে আমার দিকে একটু তাকালেন, হ্যাঁ। তো আমি বুঝলাম যে না, তারা পজিটিভ তাদের তাকানোটা। তো ওই থেকে গান, এই বাসায় রেডিওতে এরকম শুনে শুনে উচ্চস্বরে গান গেতাম। তার সাথে আবার নকল করারও চেষ্টা করতাম, মানে ওই রকমই আর কি। তো ওখান থেকে আমার গান একেবারে শুরুটা হয়েছিল বাইরে, মানে পাবলিকলি গান গাওয়া শুরু হলো আমার ইমিডিয়েট ভাই স্কুলের মিলাদ, আমি সরকারি স্কুলের স্টুডেন্ট। তো সেখানে স্কুলের মিলাদের অংশগ্রহণ করার জন্য ওখানে হামনাত এবং কোরআন তেলাওয়াত, এই দুইটাতে আমি নাম দিলাম। আমার ভাই বলল, তো নাম দেওয়ার পর এরপরে উনি আমাকে একটা হামনাত শিখিয়ে দিলেন। আর আমি কোরআন তেলাওয়াত, আমি আমাদের স্কুলের একজন শিক্ষক, ওনার কাছে আমি কোরআন তেলাওয়াতটা শিখে নিলাম। তো আমি প্রতিযোগিতায় নাম দিয়ে কোরআন তেলাওয়াতে সেকেন্ড হলাম আর হামনাতে প্রথম হলাম। তো ওই প্রথম হওয়ার পর এই যে উৎসাহটা বেড়ে গেল, যে আমার নিশ্চয়ই ভালো লাগে সবার, তো নাইলে আমি প্রথম হলাম কেন। হ্যাঁ,
তো ওই উৎসাহ থেকেই আস্তে 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 হামনাতে যখনই আমি নাম দিয়েছি তখনই আমি প্রথম হয়েছি। প্রথম হয়েছেন। এরপরে আমাদের পাড়ার আমার এক শ্রদ্ধেয় বড় ভাই গোপাল দা, ওনার নাম না নিলেই নয়, যে ওনার সম্পর্কে না বললে আমি আসলে নিজেকে অপরাধী ভাববো। উনি একাধারে উনি একজন শিল্পী, উনি আবার একজন রিদম প্লেয়ার, তবলা প্লেয়ার। তো আবার উনি খুব ভালো হারমোনিয়ামও বাজাতে জানতেন, খুবই ভালো হারমোনিয়াম বাজাতে পারতেন। তো সব দিক থেকে উনি অসাধারণ একজন প্রতিভাবান মানুষ। যখন উনি রবীন্দ্রসঙ্গীত গেতেন মনে হতো যে উনি রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, একদম সাগর সেনের কণ্ঠের মতো। আবার যখন নজরুল সঙ্গীত গেতেন তখন মনে হয় আরে এই নজরুলের যে গলার কাজ, এত কাজ কোত্থেকে এগুলো আসতো আমি জানি না। আবার যখন উনি দেখতাম যে আব্দুল আলিমের গান গায়, তখন ওই আব্দুল আলিমের যে একটা দরাজ কণ্ঠ, সেই কণ্ঠটা আবার চলে আসতো, হুবহু মিলে যেত। হ্যাঁ হুবহু। তারপরে আবার যখন উনি ওপার বাংলার মান্নাদের গান, সতীনাথের গান বা শ্যামল মিত্রের গান, ওনাদের গান যখন গেতেন, বিশেষ করে সদ্য মান্নাদের গান যখন উনি গেতেন মনে হতো যে মান্নাদের গলাটা কেটে ওনার গলায় বসিয়ে দেওয়া হচ্ছে। আবার সতীনাথের গান একটু স্যাড, একেবারে স্যাড টাইপের, অটো গলাটা অটো স্যাড হয়ে যেত। আবার শ্যামল মিত্রের গলাটা একটু নাকানো, ওইরকম নাকানো হয়ে যেত। তো ওনার সাথে সাথে উনি আমার এই বিভিন্ন প্রতিযোগিতায় উনি আমার সাথে হারমোনিয়াম বাজাতে যেতেন। আমি হারমোনিয়াম বাজাতে জানতাম না, তো উনি আমার গান শুনে আমাকে খুব উৎসাহ দিতেন এবং ওই উৎসাহ থেকেই উনি আমার সাথে হারমোনিয়াম বাজাতে যেতেন বিভিন্ন জায়গায়। তো এবং উনি আমাকে এর মধ্যে থেকে উনি আমাকে বেশ কিছু পুরনো দিনের গানও তুলে দিয়েছেন। তো আমি মানে মোটামুটি তালেও হাতে তখন তো অতটা তাল বুঝতাম না, তো উনি হাতে তালি দিয়ে এরকম দেখা দেন। তো ওইটা আমি তাল মিস করতাম না কখনোই। তো ওই কারণেই উনি আমাকে একটু বেশি মানে প্রিভিলেজ দিতেন। আর একটা কথা সেটা হলো যে ওনার বাসায় উনি কাউকে অ্যালাউ করতেন না, ছেলে হোক মেয়ে হোক, কিন্তু আমাকে উনি ওনার ছোট ভাই হিসাবে আমাকে সব সময় প্রবেশাধিকার একদম ফ্রি। তো ওনার ওয়াইফ বৌদিয়াও আমার খুব ভক্ত। তো দাদা যদিও হিন্দু ছিলেন কিন্তু উনি মুসলমান হিসাবে আমাকে সাংঘাতিক রকম, মানে আলাদা কোনো যে ও মুসলমান আমি হিন্দু এরকম কোনো মানসিকতা না। তো এই দাদার এই কৃতজ্ঞতা আমি তার প্রতি সাংঘাতিকভাবে কৃতজ্ঞ, যে আমি ভুলবো না যে ওনার যে স্নেহ, ওনার যে ভালোবাসা আমি পেয়েছি, এটা আসলে স্মরণীয়। এবং ওনার এই প্রতিভা, আমি বাংলাদেশের অনেক জেলায় গান গাইতে গিয়েছি, ইভেন ওপার বাংলার প্রায় 7-8টা প্রদেশে আমি গান গেয়েছি, দিল্লিতে গান গেয়েছি, মালয়েশিয়াতে গান গেয়েছি, কিন্তু এইরকম প্রতিভাবান লোক আমি দেখি নাই। এবং এত সুন্দর তবলা বাজাতেন, যখন যেই গানের সাথেই বাজাতেন মনে হতো যে উনি ওই গানের জন্য স্পেশাল একজন তবলা বাদক। তো এইটা মানে এই ধরনের প্রতিভাবান লোক কিন্তু কেউ জানলই না, কেউ মিডিয়াও জানলো না, কেউ জানলো না। উনি গত 2010 সালে উনি আমাদের বাংলাদেশ থেকে চলে গেছেন। উনি কলকাতায় থাকেন, ওনার ফ্যামিলি ওখানে শিফট করেছেন। আমার সাথে প্রায়ই যোগাযোগ হয়। তো এই হলো আমার গানে দিয়ে। তো একটা পর্যায়ে আমি যখন স্কুল পেরিয়ে কলেজে উঠলাম, মানে স্কুলের সময় থাকতে যতগুলো প্রতিযোগিতা হতো, গ্রন্থ সপ্তাহ, তারপরে আপনার ওই যে মৌসুমী প্রতিযোগিতা, শিক্ষা সপ্তাহ, এই অনুষ্ঠানগুলো সপ্তাহব্যাপী 15 দিন ব্যাপী হতো। তো ওখানে ওই প্রতিযোগিতায় আমি নাম দিয়ে ম্যাক্সিমামটাই প্রথম হতেন। তো এটার পরে যখন আমি কলেজে উঠলাম 90-এর দশকের শুরু, মানে হবে আর কি 80-এর দশকের শেষের দিক দিয়ে, তখন উনি একদিন আমাকে বললেন যে আমি তো এখন অনেক ব্যস্ত হয়ে গেছি, আমি এখন তোমাকে আর সময় দিতে পারবো না, তুমি এবার হারমোনিয়াম কিনো, যেহেতু তুমি কলেজে উঠে গেছো। তো আমার ওই ইমিডিয়েট বড় ভাই, উনি একটা কলেজের প্রিন্সিপাল হিসাবে রিটায়ার্ড করেছেন সম্প্রতি। উনি মূলত
উনি আমাকে ওই হামনাত শিখিয়ে দেওয়ার কারণে এই উৎসাহটা আমার মধ্যে আরও বেশি। পরিবারের একজনের সহযোগিতা পেলে তা একটা অন্যরকম অনুভূতি। তো সেই ভাইকে উনি বললেন যে ওকে একটা হারমোনিয়াম কিনে দাও, ও নিজে নিজে এইবার চেষ্টা করুক। তো উনি আমাকে একটা হারমোনিয়াম কিনে দিলেন তখন ১,৫০০ টাকা দিয়ে। সেই ৯০-এর দশকের শুরু। অনেক তখন। হ্যাঁ, তো ওই হারমোনিয়ামটা দিয়ে আমি যেদিন প্রথম হারমোনিয়াম কিনে নিয়ে আসে ওই দিনই আমি নিজে বাজিয়ে আমি 2টা গান তুলে ফেললাম। কিন্তু তার আগে আমাকে যত গান তুলে দিত আমার কোনো গানই মনে থাকতো না। এই তুলে দিত, এই ভুলে যেতাম। কিন্তু ওই দিন আমি বাসায় হারমোনিয়াম আনার পর 2টা গান আমি নিজে টিপে এরকম টিপে গান তুললাম। কোত্থেকে আমাকে আমার এই ব্যাপারে মানে আসলে আমি এটার উত্তর আজও আমি পাই নাই। এবং তারপরে থেকে আজ অবধি আর আমাকে কেউ কোনো হারমোনিয়াম বাজাতে আমাকে করে নাই। মোটামুটি হারমোনিয়াম নিজেই রপ্ত করে ফেলেছিলেন। তো তো এরপর আমি কলেজে উঠে আমি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রিতে আমি 2বার আমাদের কলেজের সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি। খুব ভালো। 4টা বিষয়ে মানে 3টা বিষয়ে ফার্স্ট হলে চ্যাম্পিয়ন হয়। আমি 4টাতেই প্রথম হয়েছি। চমৎকার। তো সেই জায়গা থেকে কলেজ শেষ করে এরপরে আমি বরিশাল বিএমএ মাস্টার্স ভর্তি হলাম। তারপরে আমি ঢাকায় চলে আসি। এই ঢাকায় এসে আমার এই গানের যাত্রা শুরু। তখন আমি বিভিন্ন জায়গায় ঢাকায় এসে প্রথম বিভিন্ন জায়গায় এমনিই কোথাও গেলে গল্প স্বরে নিজেই গান গেয়ে উঠতাম। কারণ আমার ইচ্ছাটা হলো যে আমার গানটা কেউ শুনুক। কারণ আমি যদি গান না গাই তাহলে আমাকে তো কেউ জানবে না, শুনতে পাবে না। তো ওইরকম একটা গল্প ছলে কথাবার্তা মাঝখানে আমি যে কথা রাখেন আমি একটু গান গাই নিজে থেকেই। তো এই আস্তে আস্তে তখন লোকজন জানলো যে পরিচিতিটা শুরু হলো। তো তখন এটা 90-এর দশকের শুরুর দিকে, 93-93-র দিকে। তখন আমি এই অলরেডি আমার মাস্টার্সও তো এই গান তখন এই বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গান করতাম। রাতে বিভিন্ন জায়গায় হতো, ঘরোয়া জলসা হতো, আসর হতো, তো সেখানে গান গেতাম। তো এই গেয়ে তারপরে শ্রোতাদের মন কিছুটা হলেও করতে পেরেছি। মানে পেরেছি বলতে তাদের ভালো লাগাটা বুঝতে পেরেছি যে ভালো লাগে। তো একই লোক বারবার আমাকে তাদের প্রোগ্রাম বাসার আসরের প্রোগ্রামে আমাকে ডাকতেন, বিশেষ করে ওই পুরোনো দিনের গানের জন্য। তো সেই থেকে এই গানের মানে আজ অবধি এখানে মাঝখানে আমার আরও বিভিন্ন জায়গায় আমার এই গানের ইয়েতে বিভিন্ন রকম অভিজ্ঞতা, বিভিন্ন রকম আছে, এই আর কি। খুবই ভালো লাগলো আপনার সঙ্গীত যাত্রার শুরুটা জানতে পেরে, আপনার অভিজ্ঞতা জানতে পেরে। আপনার থেকে জানতে চাই, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ আপনার শিল্প জীবনে কতটা প্রভাব ফেলেছে? অবশ্যই এটা বলারই অপেক্ষা রাখে না যে আমি তো আসলে এই প্রসঙ্গে বলি যে আমি যখন আমার ভোলায় গান শুরু করি, একটা মধুর স্মৃতি সেটা হলো যে আমাকে বাজার করতে দিতেন। তো বাজার করার আমি পয়সা বাঁচিয়ে কিছু পয়সা আমি রেখে দিতাম। তো তখন আমাদের ওখানে একটা গানের স্কুল ছিল, ফুলকলি স্কুলের নাম। ওখানে 2জন মহিলা শিক্ষক ছিলেন, একজন হলো কমলা দেবনাথ, আরেকজন নাম হলো বুলু ঘোষ। তো ওনারা গান শেখাতেন। তো আমার বাসায় যদি আমার বাবা গান পছন্দ করতেন না, কিন্তু আমার ভাই বোনরা সবাই গান, আমার বাবা খুব ধর্মভীরু মানুষ ছিলেন। তো বাবার অগোচরে আমি ওই পয়সা জমিয়ে ওই স্কুলে ভর্তি হলাম 20 টাকা দিয়ে, মাসে 20 টাকা বেতন, আর ভর্তির জন্য 50 টাকা। তো এই দিয়ে আমি ভর্তি হলাম। তো ওখানে এই গান শেখা শুরু করলাম। তো সারেগামা এই কিছু স্বরলিপি গান, আর কিছু ছড়া গান, দেশের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, এগুলো। তো ওই সারগাম ওগুলো শিখে আসতাম। বাসায় তো হারমোনিয়াম নাই, তো ওই স্কুলে গিয়েই ওইটুকু প্র্যাকটিস হতো। এরপরে আর বাসায় আসলে আবার ভুলে যেতাম। তো আবার যেদিন ক্লাস মানে হতো ওই দিন আবার গিয়ে করতাম।
তো শাস্ত্রীয় সঙ্গীত আসলে আমাদের ভোলায়, যেহেতু বললাম যে অজপাড়াগা এবং মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, তো ওই জন্য আমাদের ওখানে গানের ইয়াটা ওইভাবে ডেভেলপ ছিল না, যে শাস্ত্রীয় সঙ্গীত শিখে একজন শিল্পী হিসেবে হওয়া, এটা আমাদের ছিল না। তো ঢাকায় এসে আমি যখন ঢাকায় আসলাম, তখন আমি এই বিভিন্ন জায়গায়, তখন আমি শিখি নাই, তখন আমি তো চাকরি খুঁজছি, বিভিন্ন জায়গায় প্রাইভেট ইয়াতে চাকরি করব, তো শুধু গান করে তো আসলে ইয়ে হবে না। তো তখন আমি চাকরি খুঁজছি এরকম। আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করলাম, তো চাকরির মানে বেটার অপরচুনিটি এরকম হতে হতে একটা পর্যায়ে আমি দেখলাম যে আমি তো কোনো জায়গায় সাস্টেন করছি না, মানে কোনো ইয়াতে, তাইলে আমার মানে ভবিষ্যৎ। এবং অনেকেই বললো যে ক্লাসিক্যালটা তুমি শিখো। তো তখন ফিল করলাম যে না, অন্তত ক্লাসিক্যালটা অন্তত জানলে তাইলে অন্তত এই এই ইয়াতে মানে ট্রেডে আমি এই ইয়াতে আমি সাস্টেন করতে পারবো। তো তখন আমি এই আমার উস্তাদ, আমি বলবো যে অনিল কুমার সাহা, উনি অনেক ভালো একজন গুরু, উচ্চাঙ্গ সঙ্গীতের, বাংলাদেশের অনেক বড় বড় শিল্পী ওনার শিষ্য, ওনার কাছে গান শিখেছেন। আমারও সৌভাগ্য হয়েছিল অনিল কুমার সাহার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে। আমি প্রায় একটানা 6 বছর ওনার কাছে আমি ক্লাসিক্যাল শিখেছি। তো এই ওনার কাছে শিখছি, প্লাস আবার আমার স্টুডেন্টদের শেখাচ্ছি, এইভাবে মোটামুটি একটা মানে মোটামুটি ইয়ে হলো। তারপরে একটা সময় আমি 2000 সালের প্রথম দিকে, 2000 সালে একদম শুরুর দিকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর কোনো চাকরি করব না, শুধু গানই করব। গান এটা যাই হয় গানই করব শুধু। তো এই তখন অনেকটা কনফিডেন্স চলে আসলো যে আমি ক্লাসিক্যাল নিজে জানি, প্লাস আরেকজনকে শেখাই। তো ওইটা একটা আস্থার ব্যাপার, যে আস্থাটা যখন তৈরি হয়ে গেল, তখন আমি এই গানের লাইনে ইয়ে করতে শুরু করলাম। খুব সুন্দর অভিজ্ঞতা, আপনার প্রতিটি মুহূর্ত এত সুন্দরভাবে আমাদের সাথে আলাপ করেছেন। এরপরে যদি আমি বলি যে আপনার পরিবেশিত গানগুলোর মধ্যে অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে, তো এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন সেই গানটি সম্পর্কে যদি বলতেন এবং কয়েক লাইন আমাদেরকে শোনাতেন। আচ্ছা, এইবার বলি, আমার প্রথম মৌলিক অ্যালবাম বের হয় 2009 সালে, এটা এটিএন মিউজিক থেকে। তো এটারও একটা গল্প, ছোট্ট একটু গল্প না বললেই নয়। এটা বেঙ্গল ফাউন্ডেশনে আমার একক একটা প্রোগ্রাম হয়েছিল। ওই সুরধ্বনি আমার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, এবং এটিএন বাংলার চেয়ারম্যান শ্রদ্ধেয় মাহফুজুর রহমান, উনি আমার এই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়েছিলেন। এবং উনি ওখানে আমার ওই অনুষ্ঠানে গিয়ে, সুব্রতাও ছিলেন ওখানে, তো উনি আমার গান শুনে বললো যে আমরা এটিএন তারকা করেছি, আপনি তখন কোথায় ছিলেন? আপনাকে তো তারকা বানাতে পারতাম। তো আমি বললাম, আমি আর কিছু বলি নাই। পরে আমার গান শুনে বললো যে আমরা আপনার সিডি এবং ভিসিডি বের করব। তো এরপরে আমার অ্যালবাম এটিএন মিউজিক থেকে হলো। শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদ আমার গান সুর করেছিলেন, শেখ রেজা শানু আমার গানের গীতিকবি ছিলেন। 10টা গান অ্যালবাম আকারে বেরিয়েছিল 2009 সালে, এবং ওই অ্যালবামের একটা গান খুব জনপ্রিয় হয়েছিল। তখন প্রায় আমি বলবো যে সিডি এবং ক্যাসেট শেষ, একদম সিডিরও মোটামুটি শেষ সময়, তখন আর সিডি প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। ওই সময়টা আমার এই অ্যালবামটা বেশ সারা জায়গায় ছিল, প্রায় 50,000-এর মতো সিডি বিক্রি হয়েছিল। তো ওই অ্যালবামেরই একটা গান আমি চেষ্টা করছি এখন। জি জি, অবশ্যই। খুব জনপ্রিয় ছিল এই গানটি, এবং এটার একটা গল্প আছে। আমার এই অ্যালবামটার, এই গানটার কারণে এক পাগল শ্রোতা, সে আমার অ্যালবাম তার 10 জন বন্ধুর কাছে এই গানটা, মানে এই গানটার জন্য অ্যালবামটা 10 জায়গায় গিয়ে এই অ্যালবামটা পৌঁছে দিয়েছে, এবং যেখানে গিয়েছে সেখানে গিয়ে ফোন দিয়েছে, ভাই একটু কথা বলেন। 10টা জায়গায় একই দিন, মানে একই দিনে সকাল থেকে শুরু করেছে সন্ধ্যা পর্যন্ত, এই 10 জায়গায় গিয়ে 10 জায়গায় এই অ্যালবামটা দিয়েছে শুধু এই গানটার জন্য। সেই গানটা আমি চেষ্টা করছি। গানটার কথা শেখ রেজা শানু এবং সুর শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদ। এখনো রাত হলে দু চোখ ভাসে জলে, এখনো রাত হলে দু চোখ ভাসে জলে, সারা রাত ঘুম আসে না, প্রিয়ারে
প্রিয়া রে, প্রিয়া রে, মন থেকে আজও তোমায় ভুলতে পারি না। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, মন থেকে আজও তোমায় ভুলতে পারি না। চমৎকার, আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার সুরে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর মুগ্ধকর একটি গান উপহার দেওয়ার জন্য। আচ্ছা, আমি এরপরে যে প্রশ্নটি করতে চাই আপনাকে সেটি হচ্ছে, বর্তমান সময়ের বাংলা গানের ধারা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? নতুন শিল্পীদের জন্য আপনার পরামর্শ কি হবে? বর্তমান সময়ে খুব ভালো ভালো গান হচ্ছে, ভালো ভালো গীতিকবিরা ভালো ভালো গান লিখছেন এবং সুর করছেন, কিন্তু মানে ভালো বিষয়টা হলো যে গান হলো একটা মানে দীর্ঘ সময়ের একটা ব্যাপার। যে গানটা আমি বলবো যে ওপার বাংলার যারা বা আমাদের দেশের যারা কিংবদন্তি শিল্পী, তাদের গানগুলো এখনকার এই প্রজন্মের শিল্পীরাও কাভার করছে এবং নিয়মিত গাচ্ছে। এবং বিভিন্ন চ্যানেলে আপনি দেখবেন যে এই ধরনের গানই, কাভার গানেরই শিল্পীর সংখ্যা বেশি এবং তাদেরকে এই ধরনের গান গাইতে উৎসাহিত করা হচ্ছে। তার অর্থ হলো যে এই গানগুলো কালোত্তীর্ণ হয়েছে। কিন্তু এখনকার যে গানগুলো হচ্ছে, এই গানগুলো আসলে সাস্টেনেবল হচ্ছে না। যে এখন শুনে এখনই গানগুলো হারিয়ে যাচ্ছে, ট্রেন চলে গেলে ওইটার আর হ্যাঁ মানে এই কোনো বলপেনের মতো। আমার বলতে খারাপ লাগছে বিষয়টা, কিন্তু গান কিন্তু এরকম না। গান হলো যে একটা দীর্ঘদিনের একটা জার্নি, যুগ যুগ ধরে যুগ যার যুগ রেশ ধরে, থেকে হ্যাঁ যাবে। রেশ থেকে যাবে। এবং দীর্ঘদিন ধরেন মান্নাদের সেই সময়ের গান, যদি কাগজে লিখো নাম, বা আপনার বলবো যে ইয়ে সবাই তো সুখী হতে চায়, এই গানগুলো যুগ যুগের চলছে। তারপরে আপনার লতাজির গানগুলো, যে বললাম যে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সেগুলো এখনো জনপ্রিয়। কেন জনপ্রিয়? পুরনো সুর গানগুলোই এবং আবার ফিরে কথা, আসছে। হ্যাঁ সুর এবং কথা। তো এখনকার মানে আমি বলবো যে আগের যেমন সুরকার, শিল্পী এবং গীতিকার একটা আন্তরিকতা ছিল এবং এক জায়গায় বসে গানগুলো তৈরি হতো। এবং এটা মানে কেমিস্ট্রিগুলো এইভাবে যে রত্ন একসাথে মিশে একটা দাঁড় করাতো, সেই জায়গা থেকে গানগুলো একটা দীর্ঘদিনের একটা ইয়েতে। কিন্তু এখনকার মানে আমি নিজেও অবাক হই যে আমি কোনোদিন গীতিকারকে চেহারা দেখি নাই, সুরকারেরও চেহারা দেখি নাই। আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে গান পাঠিয়ে দিচ্ছে, আমি ওখান থেকে শুনে গান গাচ্ছি, স্টুডিওতে দিয়ে গিয়ে ভয়েস দিচ্ছি, গান গেয়ে চলে আসছি, পয়সা নিয়ে চলে আসছি। তো এই যে আমি মনে করি যে এই আন্তরিকতাটা অভাবের কারণে, বা আমি আসলে জানি না, আর কথারও এখন এত সস্তা কথা চলে আসছে, এত হালকা কথা চলে আসছে, যেই কথার কারণে গানগুলো স্থায়িত্ব হচ্ছে না। হ্যাঁ, তো তার মধ্যে থেকে সব গানই যে এরকম হচ্ছে তা কিন্তু নয়, কিছু কিছু গান আবার রয়ে যাচ্ছে, কিন্তু সেই সংখ্যাটা খুব কম। আগের যেমন গানের পরিমাণটা এত বেশি, কিন্তু এখন সেই পরিমাণটার খুবই কমে যাচ্ছে দিন দিন। এটা মানে বিভিন্ন এই কারণগুলোর কারণেই। নতুনদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? নতুনদের আমি বলবো যে আমি যে প্রথম বললাম যে গান যদি আপনি দীর্ঘদিন গেতে চান, আপনাকে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করতে হবে। এবং আপনাকে আমি এই প্রসঙ্গে বলি যে শ্রদ্ধেয় মান্নাদের উনি 92 বছর উনি গান গেয়ে উনি জীবন শেষ করেছেন, এবং শেষ দিন পর্যন্ত উনি গান গেয়েছেন। এটা কী জন্য গেয়েছেন? উনি উচ্চাঙ্গ সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত উনি চর্চা করেছেন, এবং উনি বহু ইন্টারভিউতে বলেছেন যে আমার গান যারা গাইবে তারা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করতে হবে। তো শাস্ত্রীয় সঙ্গীত মানুষকে দীর্ঘদিন গান গাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। আপনি শাস্ত্রীয় সঙ্গীত চর্চা না করলে আপনি গান গেতে পারবেন না দীর্ঘদিন। একটা সময় আপনার একটা সময় আপনার গলা থেকে সুর হারিয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনার শাস্ত্রীয় সঙ্গীতের বিকল্প নেই। আপনাকে গান দীর্ঘদিন যদি আপনি গেতে চান, আপনাকে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হবে এবং চর্চা করতে হবে। ধন্যবাদ আপনাকে। শেষ একটি প্রশ্ন করব।
ভবিষ্যতে আপনার নতুন কোনো গান কিংবা অ্যালবাম, বিশেষ সঙ্গীত প্রকল্প নিয়ে আপনার কাজ আসবে কিনা, দর্শক শুনতে পাবে আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু বলি, সেটা হলো যে আমি গান গাওয়ার পাশাপাশি আমি আমার 6টা অ্যালবাম, মৌলিক এবং মানে কাভার গানের 6টা অ্যালবামের যুগে আমি 6টা অ্যালবাম করেছি। তারপরে আমি বলবো যে 2000 সাল থেকে আমি নিজেই সুর করার, যেহেতু আমি আধুনিক গান করি, তো বেতারে টেলিভিশনে নিজের গান করতে গেলে এইরকম মানে আধুনিক গান করতে গেলে অনেক সুরকারের পিছনে হাঁটতে হয় সুর নেওয়ার জন্য। তো এই প্রথম এরকম কয়েকজনের কাছে আমি গিয়ে আমার একটু খুব খারাপ লেগেছে যে আচ্ছা দিব, আজ দিব, কাল দিব, তো এই জিনিসগুলো আমার আবার পছন্দ না। তো আমি একটা সময় একদিন বেতার থেকে লাইভ গান গেয়ে বেরোচ্ছি, তখন একজন গীতিকার স্টুডিওর বাইরে বসেছিলেন। তো উনি আমাকে বললেন যে আপনার গান শুনলাম, খুব ভালো লাগলো, আপনি আমার কয়েকটা গান আমি দিচ্ছি, আপনি একটু সুর করে দেন। তো আমি তো সুর করি না। বলছে না, আপনার গান শুনে আমার মনে হলো যে আপনি সুর করলে ভালো করবেন। তো ওই মহিলা খুব নাজরবান্দা, উনি আমাকে গান দিলেন। পরে আমি গান সুর করে উনাকে আবার ফোন করে আমি জানালাম। তো এর পরবর্তীতে আমি রেডিওতে আবার গান গাওয়ার পর আমি উনাকে বললাম যে আজকে আমার গান হবে, আপনি শুনেন। তো শোনার পর উনি বললো যে দেখেন, আপনি বললেন যে আপনি সুর করতে পারবেন না, তাহলে এখন কিভাবে সুর হলো? তো অনেক ভালো সুর করেছেন। তো ওই 2000 সাল থেকে আমার গান সুর করা শুরু। তারপরে থেকে আর আমি আমার নিজের গানেই, মানে নিজের সুরেই আমি গান গাই। তো সম্প্রতি গত জানুয়ারি মাসে আমার একজন খুব প্রিয় মানুষ, চৌধুরী নাজমুল হক, আমি অনেকের গান সুর করেছি, কিন্তু এই ভদ্রলোকের সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লেগেছে। উনি যেরকম রুচিশীল একজন মানুষ, আর অসম্ভব ভালো মনের অধিকারী, এবং খুব সুন্দর শব্দ চয়নে এত সুন্দর লিখেন। তো ওনার সাথে আমার একটা আন্তরিকতা গ্রো করেছে। তো ওনার এই বেশ কিছুদিন ধরে ওনার সাথে আমি হাঁটছি, বেশ কয়েক বছর ধরে। তো ওনার কয়েকটা গান আমি সুর করেছি। তো উনি আমাকে বললেন যে ভাই, আমি নতুন শিল্পী দিয়ে আমি একটু গান গাওয়াতে যাচ্ছি। তো আমি যে আচ্ছা ঠিক আছে, গান যেহেতু আপনি আপনার পছন্দের শিল্পীকে দিয়ে গাওয়াতে পারেন, তবে যেই শিল্পীকে দিয়ে গাওয়াবেন সে যেন এই গানগুলোর যথার্থ মূল্যায়ন বুঝতে পারে। হ্যাঁ, করতে পারে। তো বলে আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার এই কথাটা গুরুত্ব দেব। তো দুজন নতুন প্রজন্মের শিল্পী, একজন হলো প্রিয়া ভৌমিক, আরেকজন হলো অর্পা দে। প্রিয়া ভৌমিক গত জানুয়ারি মাসে একটি গান গেয়েছেন, হয়নি মনে একটিবারও, আমায় ভুলে গিয়েছো। এই গানটায় খুব ভালো সাড়া পেয়েছি। আমি বলবো যে প্রায় 5,500 ইউটিউবে ভিউ হয়েছে, এবং কোনো পোস্টিং ছাড়া, কোনো ছাড়া। আর দ্বিতীয় গান অর্পা দে, এই গানটা গত মে মাসের 15 তারিখে এটা রিলিজ হয়েছে। এটার প্রায় 1500 ভিউজ হয়েছে, 2000-এর কাছাকাছি, 1500 বেশি। তো এই তো ওনার সুরে আরও বেশ কিছু গান আমি দিয়েছি, সামনে এগুলো বের হবে। তো এখন গাওয়ার পাশাপাশি একটু সুর করার মধ্যে মনোনিবেশ করার চেষ্টা করছি, এই আর কি। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা আপনার কাছে আবারও ফিরবো, গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি। দর্শক এতক্ষণ শুনছিলেন বিভিন্ন অভিজ্ঞতার গল্প, সঙ্গীত চর্চার গল্প। এমনই অন্য কোনো আয়োজনে আমরা আবারও ফিরবো ভিউজ বাংলাদেশে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিউজ বাংলাদেশের সঙ্গেই থাকুন। আপনাকে অশেষ ধন্যবাদ আমার এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য। ভিউজ বাংলাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমারও খুবই ভালো লেগেছে, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, শুনতে পেরেছি, আর আপনার বিভিন্ন মুহূর্তের কথাগুলো থেকে আপনার অভিজ্ঞতা থেকে শিখতে পেরেছি যে কোন পরিস্থিতিতে কেমনভাবে চলার যে পথটা আপনার খুবই ভালো লেগেছে। আমরা আশা করি আপনাকে আবারও পাবো ইনশাল্লাহ। ততক্ষণ এই বিদায়ের বেলায় আপনার আরেকটি গান শুনতে চাইবো আমরা, জনপ্রিয় একটি গান। বোঝো না তো কোনোভাবে কত ভালোবাসি, বোঝো না তো কোনোভাবে কত ভালোবাসি,
হৃদয় মাঝে জ্বলবে কখন সন্ধ্যা তারার মতন, ডাকবে কবে সঙ্গোপনে করে নিতে বরণ। হৃদয় মাঝে জ্বলবে কখন সন্ধ্যা তারার মতন, ডাকবে কবে সঙ্গোপনে করে নিতে বরণ। তোমাতেই হারিয়ে যাব, তোমাতেই হারিয়ে যাব, বাজো বাঁশের বাঁশি। বোঝো না তো কোনোভাবে কত ভালোবাসি, বোঝো না তো কোনোভাবে কত ভালোবাসি। দেখতে তোমার মায়াবী মুখ, দেখতে তোমার মায়াবী মুখ, রোদ বৃষ্টিতে আসি। বোঝো না তো কোনোভাবে কত ভালোবাসি, বোঝো না তো কোনোভাবে কত ভালোবাসি।